রাজাকি ভাই, আহ, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আহ, আহ, যেটা নিয়ে আকবর এতক্ষণ কথা বলছিলেন, যে সাংবাদিক বলেন পুলিশের পোশাক পরে জাতীয়তাবাদী হওয়া, আহ, সেইটা নিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কি লক্ষণ দেখতে পাচ্ছেন? আমার কাছে সিম্পল। হুম। আমার সবটাই হায়ের ভিতরে না, না এর ভিতরে হা মনে হয়। কেন আচ্ছা, বলছি? আচ্ছা। যখন গণভোটের জন্য বলা হলো সবাই গণভোটের হাতে ভোট দিবেন, হুম, তখন কেউ কেউ বলছেন যে আসলে তা হাতে দেওয়ার কথা বলা হয় নাই, হুম, এমন কথাও আসছে। কিন্তু হা আলটিমেটলি পাশ করছে। হুম, পাশ করার পর সেটাকে আমরা ডিনাই করে দিচ্ছি এখন। কেন বলছি কথাটা? এবং এমনও আছে যারা মন্ত্রী পরিষদের ভিতরে আছে, যারা অন্য দল থেকে দল ত্যাগ করে তারপরে এসে মন্ত্রী হয়েছে, তাদের কি বক্তব্য বুঝে আমরা জানি। এটা তো অনেক টপ লেভেলের কাজ। আর যিনি পুলিশ অফিসার একজন বলছেন, তাদের সাথে কম্পেয়ার করলে তাদের সাথে ডিস্টেন্সটা হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্বর মতো। কোথায় একজন পুলিশ অফিসার, কোথায় একজন মন্ত্রী, কোথায় একজন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী নিজেই তো সেদিন পুলিশ সপ্তাহে যে কথাটা আপনি বলছেন সেখানে বলতেছিল, পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না। হুম, হুম, বলছেন পুলিশ কোনো দলের হয়ে কাজ করবেন না, পুলিশ কাজ করবে জনগণের জন্য। এবং জনগণ রাষ্ট্রের যেহেতু মালিক, সুতরাং রাষ্ট্রের মালিক যদি কোনো অভিযোগ নিয়ে যায় সেটাকে তারা কঠিন ভাবে দেখবে। হুম, পাশাপাশি যদি দেখেন যে আপনি কোনো এমপির বিরুদ্ধে কমপ্লেন নিয়ে গেছেন হুম, থানায়, সেই এমপিও রাষ্ট্রের মালিক আর আপনিও রাষ্ট্রের মালিক, আপনি বলেন তো পুলিশ কোন দিক থাকবে? হুম, দুইজনই তো হুম, রাষ্ট্রের মালিক। হুম, তৃতীয় ব্যাপার আসেন, সেইখানে বসে যখন ওই অনুষ্ঠানে যখন উনি ভাষণ দিলেন যে উনি জাতীয়তাবাদী আদর্শ হুম, শত যন্ত্রণা শত কষ্টের মধ্যে ত্যাগ করেননি, হুম, তাহলে জাতীয়তাবাদী সরকার, জাতীয়তাবাদী পুলিশ, হুম, এই পুলিশের চাকরি কিন্তু এই গত 3 মাসে হয় নাই। এই পুলিশের চাকরি হয়েছে সেই 2008-এরও আগে, না, যদি আপনি হ্যাঁ, আগে ধরেন। হয়েছে। না, তারও আগে। উনি হ্যাঁ, আমারও সিনিয়র, আমাদের চাকরিতে তো যাই হোক জি, যাই হোক, অনেক সিনিয়র। তাহলে আপনি একটা লম্বা সময় তো উনি পাড়ি দিচ্ছেন, 16-17টা বছর তো পাড়ি দিচ্ছেন শুধু আওয়ামী লীগের টানা টাইমটা। সেই টানা টাইমটা তো উনি চাকরি করেছেন। না, কিন্তু উনি কেমন ছিলেন জাতীয়তাবাদের আমি বলে বলি। বলিয়ান ছিলেন, সেই জন্য তার উপর হ্যাঁ, অত্যাচার হয়েছে। হ্যাঁ, সে অত্যাচার তো আমি জানি না, কিন্তু বলিয়ান ছিলেন, কাজও করছিলেন। জাতীয়তাবাদী বলে। কিন্তু আমি আমি বলি, আমি তর্কের খাতিরে বলছি, আমি যদি আওয়ামী লীগ সরকারের তীব্র নিন্দাও করি, তারা গত 16 বছর 17 বছর যা রিক্রুট করেছেন, বা তার আগে হুম, সেই 2000 মানে 1996 থেকে 2001, হুম, এই যে টাইমটা, সেখানেও যাদেরকে রিক্রুট করছেন তারা ডিএনএ টেস্ট করে যদি আওয়ামীপন্থী লোক নিয়ে থাকেন, কথার কথা বলছি তর্কের খাতিরে, তাহলে সে এখন আবার জাতীয়তাবাদী কিভাবে হয়? এখন প্রশ্ন হচ্ছে ওই যে হায়ের ভিতরে না, আমি বলেছিলাম গণভোট মানবো, এখন মানছি না, আমি বলছি এইটা মানছি না। তো উনি ছিলেন কি দরকার নাই, এখন উনি জাতীয়তাবাদী? হ্যাঁ, তা হ্যাঁ, নাহলে প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে উনি বলতেছেন কিভাবে বলেন আমি পুলিশের দোষ দিচ্ছি না? কেন দিচ্ছি না? আমার টপ লেভেল যখন এইগুলা করতে পারে, পুলিশ তো অনেক ছোট একটা চাকরি রাইট। তাদের তুলনায়, অনেকের তুলনায় তো এটা বড় চাকরি। কিন্তু আপনি প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা অন্যান্য প্রতিমন্ত্রী কম্পেয়ার করে দেখেন তার চাকরিটা কত ছোট। সেটুকের জন্য যেটুক করা দরকার সেটুক সে করছে, খুবই জাস্টিফাইড। না, খুবই। এই কারণে যে রাজনীতিবিদরা করে কি। আমি একটু দর্শকদের, আপনাকে ধন্যবাদ। আমি একটু দর্শকের মন্তব্য পড়ে শোনাই। উনি পারভেজ আক্তার, খালেদ ভাই, আজকে ডক্টর জাহেদ কিন্তু বলেছেন এই সরকার আমেরিকার বিরূপ মনোভাবের ভয়ে এই চুক্তি বাতিল করতে ভয় পাচ্ছে, তারা সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আমি ডক্টর জাহেদের এই বক্তব্য শুনি নাই। তো আমি ডক্টর জাহেদ যদি এই ব্যাপারে কোনো কিছু বলেন, তাকে সবার আগে ব্যাখ্যা দেওয়া উচিত, বা তথ্য মন্ত্রণালয় সরকারের সবার আগে ব্যাখ্যা দেওয়া উচিত যে তারা এই চুক্তির ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল সেই সময়কার সরকারকে দিয়েছিলেন কিনা, তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছিল কিনা, সবার আগে এই ব্যাখ্যা দেওয়া দরকার। মানে এখন ভয় পাচ্ছে এই জাতীয়, মানে, এবং আরেকজন দর্শক বলেছেন ডক্টর জাহেদকে আপনার অনুষ্ঠানে চাই। আমি ডক্টর জাহেদকে চেষ্টা করছি, গত 2-3 সপ্তাহ ধরে তিনি আমাদের কথা দিচ্ছেন মানে আসবেন, কিন্তু তিনি, আমরা তাকে পাচ্ছি না, তার ব্যস্ততার কারণে হয়তো। আমরা একদম সর্বশেষ প্রসঙ্গের মধ্যে আসি, যে আহ, এই সীমান্ত সীমান্ত নিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, আমি আকবর হোসেনকে দিয়ে শুরু করি, আমরা রাজাকি ভাইকে দিয়ে শেষ করব। শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে 45 দিনের মধ্যে জমি বুঝিয়ে নেবে সরকার। অন্যদিকে আমরা এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতার মুখে শুনেছি যে শুধুমাত্র সীমান্ত পহরা দেওয়া নয়, সীমান্তের মধ্যে খাল খনন বা পরিখা খনন করার কথাও বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে পরিস্থিতি কি আসলে ভালোর দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, বা এই ধরনের সরকার বা এরা ভালো খারাপ, আপনি যদি একটু বলেন। দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকার ক্ষমতায় মানে এসছে, যে বিজেপি মানে কেন্দ্রেও তারা আছে, এবং সেখানে আপনি দেখবেন যে যেভাবে মুসলিম পারসিকিউশন হচ্ছে ভারতে 2014 সালের পর থেকে, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর থেকে, এটার বিশেষ কোনো উন্নতি হবে বলে আমি মনে করি না। আর ওয়েস্ট বেঙ্গলে তারা ক্ষমতায় আসার অর্থ হচ্ছে কিছু বাড়তি মানে অর্থ এখানে আছে। সেটা হচ্ছে তারা এখানে আপনি দেখবেন যে অ্যান্টি বাংলাদেশ এবং অ্যান্টি মুসলিম স্লোগান দিয়েই
তারা এখানে ক্ষমতায় এসছে। সুতরাং বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ কিছু হবে এটা আমি মনে করি না। আমি যেটা আশঙ্কা করছি সেটা হচ্ছে, দেখুন, ভারত তো গত 16 বছরে বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু নিয়েছে বটে, আবার অনেক কিছু তারা বাস্তবায়ন করতে পারে নাই, নিয়েও শেষ পর্যন্ত নিতে পারে নাই, এরকম ব্যাপারও আছে। সো এখন এই যে অনুপ্রবেশ এবং পুশব্যাক ফ্যাক্টরটা, এটা নতুন সরকারের উপর কোনো চাপ তৈরি করবে কিনা বাংলাদেশের সরকারের উপর, এবং সেটাকে ব্যবহার করে ভারত নতুন কোনো কিছু অর্জন করতে চাইবে কিনা ডিপ্লোম্যাটিকলি, এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে রয়ে যাবে। যদিও বিএনপি সরকার এবং বিজেপি সরকার তারা চেষ্টা করছে, বাট আপনাকে মনে রাখতে হবে, বাট আমরা দেখতে পারো যে বিএনপি কিন্তু বিজেপির রিয়েল অ্যালাই না, রিয়েল অ্যালাই কখনো হতে পারবে না। ওদের যদি 19টা অপশন থাকে, 20টা অপশন থাকে, সেই 20টার মধ্যে 19টা এক্সস্ট করার পরেই বিএনপি কে তারা চুজ করবে। তার মানে তাদের 19টা অপশন শেষ হয়ে গেছে, সেখানে আর নাই। তো এখন একটা ওয়ার্কিং রিলেশনশিপ তো লাগবে। এখন এত বড় একটা প্রতিবেশী, তাকে তো আপনি ইগনোর করতে পারবেন না। তারাও আমাদেরকে ইগনোর। বিজেপি আসলে আওয়ামী লীগের পাশেও খুব দাঁড়ায় নাই অন্ততপক্ষে শেষ বছর, বরং দাঁড়ায়নি। কি বললো? আমার তো মনে হইলো যে, যেমন ধরেন আমি দুইটা জিনিস শুধু বলি, দাঁড়ায় নাই কেন আমার কাছে মনে হইলো, কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট আছে ইন্ডিয়ার কেন্দ্রে, কিন্তু তারা কিন্তু শেখ হাসিনাকে মেক শিওর করছে শেখ হাসিনা যাতে প্রধানমন্ত্রী হিসেবে ওই দেশে নামতে না পারে। কারণ উনি প্রধানমন্ত্রী প্রোটোকল পান নাই, কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে যান নাই, আগে পদত্যাগ করছেন, সেই পদত্যাগপত্র পাওয়ার পরেই তাকে ওই দেশে নেওয়ার ব্যাপারে তারা গ্রিন সিগন্যাল দিছে। আমার এইটাই মনে হয়, কারণ উনি প্রধানমন্ত্রী হিসেবে ওই দেশে যান নাই। যদি উনি শুধু প্রধানমন্ত্রী হিসেবে ওই দেশে যাইতে পারতেন, তাইলে কিন্তু তিনি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করতে পারতেন, এটা বলতে পারতেন, সেটা বলতে পারতেন, আমাকে জোর করে দেশ দখল করছে, এই করছে, সেই করছে, সেগুলো বলতে পারতেন। সেগুলি কিন্তু তারা মেক শিওর করছে এটা যাতে না করতে পারে। আপনি যদি অন্যান্য সময় শেখ হাসিনা বিভিন্ন ঝামেলা ঝুট ঝামেলায় পড়ার ক্ষেত্রে আর জুলাই আগস্টে ইন্ডিয়ার অবস্থান আপনি দেখেন, আমি মিডিয়ার অবস্থান বলতেছি না, ওরা একটা বিবৃতি দেয় নাই কিন্তু শেখ হাসিনার পক্ষে, মানে 30 তারিখে একটা কোনো মতে একটা দিছে 30 জুলাই যে তাদের ব্যাপার তারা করুক। সেই সব ক্ষেত্রে আমার মনে হয় আর কি যে বিজেপি আওয়ামী লীগের পাশে দাঁড়ায় না। ভারত তো মানে তারা তো বুঝে গেছে যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হচ্ছে এবং হাসিনা সরকারের পতন আসন্ন, এইটাও তারা বুঝে গেছে আরো আগেই। এবং সেই বুঝে যাওয়ার কারণে তাদের মূল লক্ষ্যটা ছিল কি করে আওয়ামী লীগ এবং হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া যায়। দ্যাট ওয়াজ দেয়ার প্রায়োরিটি, এবং সেটা তো হয়েছে। না, আমার কাছে কিন্তু আমার কাছে গল্পটা উল্টা মনে হয়। আমার কাছে গল্পটা কেন উল্টা মনে হয়, কারণ একজন সাবেক প্রধানমন্ত্রী কোনোদিন এইটা দিয়ে দেশ, মানে যেটা তারা মানে আমরা যেটা বলতেছি যে তারা এটা করতে চায়, এটা তারা কোনোদিনই করতে পারতো না এবং করতে পারেও নাই। আপনি দেখেন 2 বছরের কাছাকাছি সময় শেখ হাসিনা এখন পর্যন্ত জনসমক্ষে আসতে পারেন নাই। বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম দূরে থাক, পৃথিবীর কোনো সংবাদ মাধ্যম তারা এখনো কোনো সাক্ষাৎকার নিতে পারে নাই। কেন নিতে পারে না? ইমেল সাক্ষাৎকার এটা তার পিআর টিম লিখছে, এটাকে আমি গুরুত্বই দিতে চাই না। পৃথিবীর কোথাও আপনি বিদেশে কাজ করছেন, ইমেল সাক্ষাৎকার না, আমি বলি না, ইমেল সাক্ষাৎকার দিক, তার নামে তো গেছে, তার পার্টি তো অস্বীকার করে নাই যে না এটা ওনার না। তার পার্টি অস্বীকার করতে হইলে তো তার পার্টিকে তার দিয়ে কথা বলাইতে হবে, সেটাও তো সে বলায় না। এবং আমি বলি, উনি ওনাদের লোকজন বীর দর্পে ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, সেখান থেকে ফেসবুক লাইভ করছেন, সেখান থেকে ভিডিও দিচ্ছেন, কিন্তু নাম বলছেন না। আপনি দেখবেন যে কলকাতার আপনার হরহামেশে তো আপনি ভিডিও দেখতে পাচ্ছেন। আপনি দেখেন, আপনি বলছেন যে ভারত শেখ হাসিনাকে অত ব্যাকআপ দেয়নি বা ইত্যাদি। ভারত তো 5ই আগস্টের, যাই হোক বলেন আপনি। না 5ই আগস্টের পরবর্তী সময়ে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ভারত একতরফা ভাবে গোসা করে থাকলো, রাগ করলো। হ্যাঁ, এটার রিজনটা কি বলেন তো? না, এই কথা ঠিক রাখবো। আপনি খেয়াল করে দেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হয়ে চীনে গিয়ে বলছেন তিনি 7 সিস্টার্স এর মানে অভিভাবক তিনি। একতরফা না, কি বলছেন বলেন আপনি? কি বলছেন? উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের জন্য যেমন দরকার, ভারতের জন্য তেমন দরকার। এই অঞ্চল আপনি এবং ভারতের বলে বলেন একদম, আমি বলতেছি, হ্যাঁ আমি বলতেছি এই অঞ্চলে ভারতের দরকার। ভারতের যে 7 সিস্টার আছে সেটার স্থিতিশীলতার জন্য এই অঞ্চলের স্থিতিশীলতা দরকার। এবং আমি আপনাকে একটা কথা বলি, আপনি কি একটা দেশের, যেই দেশের কোনো একটা অঞ্চলে আপনার বিরুদ্ধে ঝামেলা চলতেছে, আপনি যদি ওই দেশের সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক রাখেন, আপনি এটা সিঙ্গেল আউট করতে পারবেন? একটি উদাহরণ আপনি দেখাতে পারবেন? এই মনে করেন পুরা পৃথিবীতে আপনি সিঙ্গেল আউট করবেন? ধরেন আফগানিস্তানে, ধরেন বার্মাতে যেসব বিচ্ছিন্নতাবাদের সাথে কথা হইতেছে, তাদেরকে সিঙ্গেল আউট করে আপনি বলবেন যে তাদের ব্যাপারে আমাদের সিঙ্গেল আউট করছে না খালেদ ভাই, এখানে কিন্তু আপনি সিঙ্গেল আউট করে দেখেন এগুলি রিজিওনাল কনটেক্সটে কথাটা বলেছেন। না, এটা মোটেও কনটেক্সটে বলেন নাই উনি মোটেও কনটেক্সটে বলেন নাই। উনি একাধিক, উনার প্রেস টিম একাধিক মিথ্যা কথা বলেছেন এগুলির ব্যাপারে। উনার প্রেস টিম চেক করে দেখেন।
আমি শুনছি তো, একদমই ওনার contested প্রেসিডেন্ট কি বাইরে বলেছে সেটা। ওকে হ্যাঁ। ওকে ঠিক উনি আছে, যে- এটা আপনার মন্তব্য, আমি এটা নিশ্চয়ই এটা দেখবো। আমি একটু জনাব রাজাকে আপনার কাছে যেতে চাই, যে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং সেটা নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির আশা, সেটা নিয়ে আসলে একটা মন্তব্য করলেন জনাব আকবর হোসেন। আপনার মন্তব্য একটু শুনতে চাই। তার আগে একজন দর্শক উনি বলতেছেন, ইমরান খান উনার নাম, উনি বলছেন খালেদ ভাই ইউনূস স্যারের ইন্টারভিউ না পেয়ে খুব কষ্ট পেয়েছিলেন, বলছি এবার কি তারেক স্যারের ইন্টারভিউর জন্য অভয় পাচ্ছেন? ইন্টারেস্টিং। যাই হোক জনাব রাজাকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে পশ্চিমবঙ্গের ইলেকশনে। ধন্যবাদ আপনাকে। এটা বোধহয় শেষ পর্ব, সেজন্য বলছি। প্রথম আসেন, পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা হয়ে গেল, তারা সীমান্তে কাঁটাতারের বেড়া স্ট্রং করবে এবং তারা জায়গা ছেড়ে দিছে সেখানে, বা খাল খনন, মানে হয়তো পানি প্রবাহ তৈরি করবে। এই বিষয়টা কিন্তু টোটালটা তাদের ইন্টারনাল, এবং তারা সিএ এর বদৌলতে লোক তাড়াবেন, বা যারা বাংলাদেশে ওখানে আসছেন তাদের তাড়াবেন, সব বিষয়গুলা তাদের। কিন্তু এইটা একটা গণতান্ত্রিক সরকার আসার পর এত দ্রুত ত্বরান্বিত হচ্ছে, এটা খুবই বেদনাদায়ক। কেন বলছি আমি, আপনি ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যার তিন দিকে একটা দেশ ঘিরে থাকে, আমার জানা নাই। আরেক দিকে আছে মিয়ানমার বা বঙ্গোপসাগর। আপনি জিওগ্রাফিক্যালি এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আপনি আমি যত বিরোধিতা করেন না কেন, দিন শেষে ভারতের সাথে আমাদের শান্তিপূর্ণ মর্যাদার ভিত্তিতে পিসফুল কোএক্সিস্টেন্স ম্যান্ডেটরি আমি মনে করি। এবং এটা শুধু মুখে করলে হবে না, সেটা আস্থায় নিতে হবে, কিন্তু ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। তো সেখানে আমরা যদি সেটাকে এস্টাবলিশ করতে না পারি, এস্টাবলিশ করতে না পারে তারা তাদের মতো নিতে পারে, এটা তারা নিবে না কেন? এটার দায় কার? আপনি যদি পিঠপোছা দিয়ে আপনাকে কাজ করে ফেলতে পারে, তাহলে আপনাকে দর কষাকষিতে কেন যাবে? একটু আগে যেমন বললাম আমেরিকার চুক্তি আমরা বাতিল করতে পারবো না, সে বহু হাজার কিলোমিটার দূরে। তাই আর আমার সারাউন্ডিং, তার সাথে আমার এখন পর্যন্ত এই 55 বছরে আমার কাছে মনে হয় না কারোর সাথে তার আস্থার সম্পর্ক হয়েছে, কাজের সম্পর্ক হয়েছে। কাকে দিয়ে কার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, কার সাথে থাকলে তারা কাজ করে মজা পায়, সেটা এক হিসাব। আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক আর কাজের সম্পর্ক এক নয়। আপনি সমাজে চলেন, আপনার অফিসে এমন অনেক কর্মচারী আছে যার উপরে আপনার আস্থা নাই, কিন্তু আপনি দেখতেছেন তারা দিয়ে এই কাজটা করানো যায়। তো সেভাবে দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, হয়তো তাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে, কাজ করাইতে পারছে বা করছেন, বা দুইজনের ভাইস ভার্সা একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক। সেটা ইউনূস সরকার আসার পর ছিল না। এবং ওই যে কথাটা আপনি বললেন অস্থিতিশীলতার কথা, ইয়েস, ইউনূস সেভাবে না, আমি এটা মানতে রাজি না। ইউনূস সরকার আইসা সবার প্রথমে যে বিলটা দেওয়ার কথা বলছে সেটা হচ্ছে আদানির বিদ্যুতের বিল। একটি ভারতীয় চুক্তিও শেখ হাসিনা যেগুলি করছে একটাও উনি বাইরও করে নাই, উনি দেখাও নাই। খুবই অপমানজনক ভাবে বারবার ভারত, আকবর ঠিক কথা বলছে, গোসা করছে এই চুক্তি আমরা করবো না, ওইটা আমরা বন্ধ করে দিচ্ছি, ওইটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমি শফিক সাহেবকে জিজ্ঞেস করছি সরকারের মুখপাত্র, আপনারা এটা জবাব দেন না কেন? উনি বলছে যে সব বিষয়ে জবাব দেওয়া তো হয় না, আমরা একটু কূটনীতিবাদ চলছে। একটা বিষয় তো শেখ হাসিনার ইয়ার থেকে বাইরে হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। সেটাই তো বলতেছি। সুতরাং আমি জিজ্ঞেস করছি ভাই 26 লাখ ভারতীয় বলে এনে চাকরি করতো, এটা কই? ওর পররাষ্ট্র উপদেষ্টা বলে যে ওইটা আমরা এমনি বলছি না, কি পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুই না, আসিফ নজরুল বলছে, আসিফ নজরুল থেকে শুই না, তৌহিদ হোসেন বলছে, এক মানে সার্কাস।